প্রিয় দর্শক যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে সকলকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টেলিভিশন ইউএসএ বলার কথা বলবো অনুষ্ঠানে। দর্শক বলার কথা বলবো অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি এবং নানামাত্রিক আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত থাকেন এক্ষেত্রে বিশেষজ্ঞ ব্যক্তিগণ। আজ আমরা দর্শক কথা বলবো সংস্কারের জন্য রাজনৈতিক সংলাপ কতটা জরুরি এই শিরোনামে, এবং এই শিরোনামে কথা বলবার জন্য আলোকপাত করবার জন্য আমাদের আমন্ত্রণে আজকে দুজন অতিথি উপস্থিত থাকছেন আলোচনায়। শুরুতেই চলুন আলোচনার শুরুতে তাদের সাথে পরিচয় করে দেওয়া যাক। আমাদের অনলাইনে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন জনাব ইকতেদার আহমেদ, সাবেক জেলা জজ ও রেজিস্ট্রার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। জনাব ইকতেদার আহমেদ, আপনাকে স্বাগত জানাই। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক আমাদের স্টুডিও অতিথি হিসেবে আজকে উপস্থিত থাকছেন জনাব বুলবুল আহমেদ, শিক্ষক ও কলামিস্ট। দর্শক আজকের প্রসঙ্গ নিয়ে আপনারা আমাদের সাথে আলোচনায় থাকুন, আপনাদের মতামত নিয়ে সে প্রত্যাশা করছি। আর অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অন্যদের দেখবার প্রয়োজনে আপনারা শেয়ার করুন, সে প্রত্যাশা করছি। জনাব বুলবুল আহমেদ, আপনাকে স্বাগত জানাই আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আমরা শিরোনাম রেখেছি সংস্কারের জন্য রাজনৈতিক সংলাপ কতটা জরুরি। দুটো দিক আছে, একটি হচ্ছে সংস্কার আর হচ্ছে রাজনৈতিক সংলাপ। আমরা দেখছি যে গত 5ই আগস্ট একটি অভূতপূর্ব গণ আন্দোলনের ছাত্র গণ আন্দোলনের মুখে যে শেখ হাসিনা সরকার তার পতন ঘটেছে, এবং এরপর থেকে যে আলোচনাটি এসছে যে আমাদের রাষ্ট্র কাঠামো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা আমূল সংস্কার দরকার। কারণ এই সংস্কার না হলে বারে বারে রাষ্ট্র কাঠামোয় যারা আসেন, ক্ষমতা যারা আসেন, তারা একই চরিত্রের হন এবং তারা স্বৈরতান্ত্রিক আচরণ করেন। গণতন্ত্র নির্বাসিত হয়, জনগণের অধিকার, তার যে বাক স্বাধীনতা, সেগুলো নির্বাসিত হয়। যে কারণে সংস্কারের প্রশ্নটি এসছে যে আমরা কোনো ব্যক্তির পরিবর্তন না, আমরা একটি সিস্টেমের পরিবর্তন চাই। এই ছাত্রদের মধ্য থেকে কি এই দাবি বা জনগণের মধ্য থেকে এই দাবিটা খুবই জোরালো হয়েছে। সে কারণে রাজনৈতিক দলগুলো কিন্তু এই সংস্কারের প্রশ্নে ঐক্যমত্য হয়েছে, অন্তত তারা সমর্থন দিয়েছে সরকারকে। এবং আমরা দেখেছি যে সরকারে এখনো 1 মাস হয়নি, কিন্তু নানা রকম দাবি দাবা নানা দিক থেকে অনেকের দাবি দাবা পেশ করছেন সরকারের উপরে। আর রাজনৈতিক যারা সংগঠন আছে আমরা দেখছি যে মূলত বিএনপি এবং এর সাথে জামাতে ইসলামী আছে, অপরাপর বাম নানা রাজনৈতিক দলগুলো আছে। কিন্তু বিএনপিকে দেখেছি যে তারা বলছিল যে বর্তমান সরকার যেন রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ শুরু করে, কারণ রাষ্ট্র সংস্কারে যে বড় বড় কাজগুলো আসলে এই সরকারের দ্বারা করা সম্ভব নয় বলে তারা বিশ্বাস করেন না। এটির জন্য আসলে রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দলই ক্ষমতায় গেলে তারা সংলাপ করতে পারবে, এমনই একটি প্রত্যয় বিএনপির পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। যদিও বিএনপির শীর্ষ নেতা বর্তমান সরকারের প্রধান তার সাথে দেখা করেছেন এবং তিনি একটু সময়ের নিয়ে কথা বলেছেন এবং এই সরকারকে সমর্থন জানাবেন। কিন্তু তারপর আমরা রাজনৈতিক মাঠে দেখছি যে এই সরকার কতদিন থাকবে, আসলে সংস্কার কতদূর করতে পারবে, আসলেও পারবে কিনা সেটা নিয়ে নানা প্রশ্ন আছে। কেউ কেউ বলছেন যে বর্তমান সরকার সংস্কার করবার হয়তো প্রত্যয় ব্যক্ত করেছে, কিন্তু তারা সেটা করতে পারবে না, রাজনৈতিক দলগুলোই করতে হবে। এই বিষয়টা দিয়ে আপনার আলোচনার সূত্রপাত ঘটাতে চাই। আপনি কি মনে করেন? ধন্যবাদ সঞ্চালক, সহালোচক এবং আপনারা যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা। আপনি যে কথাটি বলেছেন যে একটি সরকারের পতন হয়েছে, আমরা কিন্তু 1990-এর দিকে এরকম একটি ঘটনা দেখেছিলাম। 75-এ কিন্তু আমরা সরকারের পতন দেখেছি কিনা এটা নিয়ে একটু সন্দেহ আছে, কারণ তখন রাষ্ট্রপ্রধানের পরিবর্তন হয়েছিল, কিন্তু যে দলটি আগে ক্ষমতায় ছিল সেই দলই কিন্তু ক্ষমতায় ছিল। তো পতনটার প্রথম যে কাহিনী সেটা সম্ভবত 90 সালে এবং দ্বিতীয়বার হচ্ছে এই 24-এ। তো 90 যখন এরশাদ সরকার পতন হয়েছিল তখন 3 জোটের কিন্তু একটা রূপরেখার কথা ছিল, সেখানে মূলত একটি সংস্কারের প্রস্তাবনা ছিল। আর এবারও যেটা হচ্ছে সেটা পতন, কিন্তু সরকার আমরা বিএনপির আমলে একটা আন্দোলন দেখেছিলাম যে 15 ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল আর 2008-এ, সেটাও আমরা জানি। সেটাও এক ধরনের সরকারের পতন ঘটিয়েছিল। যেটা হচ্ছে আমরা সেটি না বলে আপনি বলুন। আমি সংস্কারে আসছি, যেহেতু পতন সেহেতু একটা সংস্কার কিন্তু সেটার সাথে আপেক্ষিক হয়ে যায়। তো এখন এই যে সংস্কারটা, এই সংস্কারের দাবি কিন্তু আমাদের এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে দীর্ঘদিন থেকেই ছিল, এবং রাষ্ট্রে একটা নতুন বন্দোবস্তের কথা বলা হচ্ছে, রাষ্ট্রের সংস্কারের কথা বলা হচ্ছে। বিশেষ করে ছোট ছোট কিছু দল, জুনায়েদ সাকি যেটা নেতৃত্ব দিচ্ছেন, মাহমুদুর রহমান মান্না যেটা নেতৃত্ব দিচ্ছেন, তাদের পক্ষ থেকে এই দাবিটা সবচেয়ে বেশি জোরালো ছিল। এবং বাংলাদেশে যে প্রধান দুটো রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, যারা এতদিন ক্ষমতার বাইরে ছিল, সেই বিএনপি কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে, তাদের দাবিটা মেনে নিয়েছে। তার মানে জুনায়েদ সাকি বা মাহমুদুর রহমান মান্না যে কথাটি বলতেন সেটি যে জনগণের কথা, যার জন্যেই ব্যাপক জনসমর্থন থাকা বিএনপি সেটা কিন্তু মানতে বাধ্য হয়েছেন।
তারপরও মানুষের মধ্যে এক ধরনের অবিশ্বাস ছিল যে বিএনপি সেটা করতে পারবেন কিনা। এই অবিশ্বাসের কারণে আপনি খেয়াল করবেন এবারে আন্দোলন যে স্বতঃস্ফূর্ত একটি সাফল্যের দ্বার প্রান্তে গিয়েছে, বিএনপি কিন্তু এর চেয়েও জোরালো আন্দোলন করে কিন্তু তারা শেষ পর্যন্ত সাফল্যের দেখা পায়নি, বরং বারবার তাদের মিশন ব্যর্থ হয়েছে। সংগঠিত আন্দোলন করে সেটা পায়নি হ্যাঁ, তারা। পায়নি কারণ তারা ওই বন্দুকের সামনে কিন্তু 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়িয়ে থাকার মতো আত্মত্যাগ বা এটুকু ত্যাগ করার মতো মানসিকতা তাদের মধ্যে ছিল না। যখন একটা আন্দোলনের সফলতা পায় তখন কিন্তু সেটা সর্বব্যাপী হয়, যেটা বিএনপি করতে পারেনি। কেন পারেনি? কারণ বিএনপির প্রতি বড় একটা জনগোষ্ঠী কিন্তু একজন অবিশ্বাস আছে। কারণ যখন আওয়ামী লীগ চলে যাবে তখন দেখা যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কিছু দখল হয়ে যাচ্ছে। কে করছে? বিএনপি। কারণ এরা তো সবাই দুষ্কৃতি করে। আগেও তারা ক্ষমতায় ছিল, হ্যাঁ, তখনও তাদের শাসনামল দেখেছে। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে। কিন্তু এই সিস্টেম এই জনগণ চায় না, ছাত্ররা চায় না। আপনি খেয়াল করেছেন যে বিভিন্ন জায়গায় ছাত্র কিন্তু প্রতিরোধ গড়ে তুলছে। দুদিন আগেও সম্ভবত মৌচাক মার্কেটে বিএনপির একজন নেতা চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছে, সেনাবাহিনী থেকে ধরে নিয়ে গেছে বিএনপির নেতা। তো এই ব্যাপারে আজকে মির্জা ফখরুল ইসলামের একটি বক্তব্য শুনলাম যে তিনি বলেছেন যারা চাঁদাবাজির সাথে জড়িত বা দখলদারির সাথে জড়িত তারা বিএনপি কেউ না, তাদের সাথে দলীয় সম্পর্ক নেই, তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে বলেছেন। আপনি জানেন যে পুলিশের যে কাঠামোটা সেখানে যদি পুলিশ তাকে ধরে তাহলে সেই দলের যদি কোনো বড় নেতা বা ক্ষমতাবান কেউ সে পুলিশকে ফোন করে তাকে কিন্তু ছেড়ে দিতে হবে, এটা আমাদের সংস্কৃতির স্ট্রাকচার। সুতরাং এটা বলেই কিন্তু মির্জা ফখরুল ইসলাম যদি সব শেষ করে দিতে চান তাহলে হবে না, তাকে কিন্তু দলীয়ভাবে সিদ্ধান্ত নিতে হবে, তাকে বরখাস্ত করতে হবে, বহিষ্কার করতে হবে এবং তার দলের লোকদের নির্দেশ দিতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য। তাহলেই সম্ভব। যদি দৃশ্যমান করতে পারেন এই বিষয়টি, যারা সারা বাংলাদেশে যারা এখন দখলদারিতে রাজত্ব কায়েম করার চেষ্টা করছে তাদেরকে যদি আইন শৃঙ্খলা বাহিনী মুক্তভাবে তাদেরকে আইনের সুপুর্দ করতে পারে, জেলখানায় নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু এই পরিবর্তনের আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন সম্ভব। আমরা আশা করি মির্জা ফখরুল এবং বিএনপির নেতৃত্ব তাদের সদিচ্ছা আসে, এই বিশ্বাস আমি করি। এবং তারা যে প্রতিশ্রুতি দিয়েছে জনগণকে আমরা আগের মতো করব না, আমরা সংস্কার করব, এটা শুরুটা হতে পারে এই বিএনপি যারা দখল করছে তাদেরকে জেলখানায় পাঠানোর মধ্যে এবং সেখানে সহযোগিতা করার মধ্য দিয়ে। জি, আপনি বিএনপির দিকটা বললেন যে সেখানে বিএনপির কি ভূমিকা থাকা দরকার সংস্কারের ক্ষেত্রে, দায়িত্বশীল আচরণের কথা বললেন। আমরাও দেখছি যে শীর্ষ পর্যায় থেকে এটাকে নিশ্চিত করা হচ্ছে এবং বলা হচ্ছে ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এই বার্তাটি তৃণমূল পর্যায়ে পৌঁছে কিনা বা তারা মানছে কিনা সেটা হচ্ছে বড় বিষয়। অতীতেও আমরা দেখেছি শীর্ষ নেতা হয়তো নির্দেশ দিয়েছে কিন্তু তৃণমূল পর্যায়ে সেটি বাস্তবিত হয়নি। আমরা আলোচনায় আসবো, কিন্তু সংস্কার একটি সামগ্রিকভাবে আমরা একটু আলোচনায় আনতে চাই যে রাজনৈতিক দলগুলোর আসলে কতটা এখানে ভূমিকা থাকবেন। স্যার আপনাকে আবারও স্বাগত জানাই, আপনি আলোচনা শুনছিলেন। আপনার কাছে আসতে চাই যে স্যার আমি যদি আপনাকে সহজ করে বলি যে আপনি আসলে সংস্কার বলতে কি বোঝেন, মানে আসলে আমরা যে সংস্কার বলছি কোন জায়গায় আসলে সংস্কারগুলো করা দরকার এবং সেটি এই যে এই সরকারের পক্ষে কতটা সম্ভব হবে যদি রাজনৈতিক দলগুলো এই সরকারকে শেষ পর্যন্ত সহযোগিতা না করে বা ততটুক সময় পর্যন্ত সহায়তা না করে। আমরা দেখছি যে বিএনপি এক ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে যে নির্বাচন হোক, সামনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক, যদিও তারা সংস্কারের পক্ষে আছে। তো এটিকে আসলে মানে আপনি কোনো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করবে কিনা বা নতুন করে, আপনি কি মনে করেন? আপনি দেখুন যে আমাদের যে সংবিধান, আমাদের সংবিধানে কিন্তু আমাদের সংবিধানের প্রস্তাবনা সেখানে কিন্তু গণতন্ত্রের কথা বলে এবং সংবিধানের অনুচ্ছেদ 11 সেখানেও কিন্তু গণতন্ত্রের কথা বলা হয়েছে। তো দীর্ঘদিন যাবৎ কিন্তু আমাদের দেশে গণতন্ত্র ছিল না এবং গণতন্ত্র না থাকার কারণে জবাবদিহিতাও ছিল না। আমাদের যে রাজনৈতিক বিতর্ক, আমাদের একটি রাজনৈতিক বিতর্ক, সেটা হচ্ছিল একটি সরকারের মেয়াদ অবসানের পর কোন ধরনের সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হবে। তো একদা কিন্তু এটাকে কিন্তু এই যে রাজনৈতিক বিতর্ক, এই বিতর্কটা কিন্তু একদা এটাকে মীমাংসা করা হয়েছিল। তখন আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং জামাত ইসলাম একযোগে আন্দোলন করেছিল এবং বিএনপি তখন সংসদে একতরফাভাবে বিল এনে তত্ত্বাবধায়ক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত বিলটি সংসদে পাশ করে এবং পাশ পরবর্তী দেখা যাচ্ছে যে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়। এখন এই যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, যে এটা যদিও অন্যান্য রাজনৈতিক দল সংসদের বাইরে ছিল, কিন্তু এটা কিন্তু হচ্ছিল সকল দলের আকাঙ্ক্ষা বা জন আকাঙ্ক্ষায় কিন্তু এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল। এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীন প্রথম যে নির্বাচনটি হয়েছিল 1996 সালে, ওই নির্বাচনে আমরা দেখলাম যে বিএনপি কিন্তু 116টি আসন প্রাপ্ত হয়েছিল এবং আওয়ামী লীগ প্রাপ্ত হয়েছিল 140টি আসন। তো আপনি যদি চিন্তা করে দেখেন, সেটা হচ্ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন ছিল এবং কোনো দলই কিন্তু সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। পরবর্তীতে আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করলো। এরপরে
দ্বিতীয় যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেটাতে হচ্ছিল বিএনপি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পেল। এরপরে আমরা দেখলাম যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ক যে সাংবিধানিক বিধান সেখানে 6টা বিকল্পের কথা বলা ছিল, যে 6টা বিকল্প নিঃশেষিত না করেই ইয়াজউদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন। ওই তত্ত্বাবধায়ক সরকার বেশি দিন টিকলো না, এরপর একটা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসলো। ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অদ্যাবধি কিন্তু সংসদ দ্বারা কিন্তু এটা এই ভ্যালিডেশন বলে, সংসদ তাকে অনুমোদন দেয়নি। এখন সংসদ অনুমোদন না দেওয়ার কারণে 2008 সালের যে তত্ত্বাবধায়ক সরকার সেটাকে কিভাবে অনুমোদন দেওয়া হয়েছে, আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক যে আপিল মামলাটি ছিল, আপিল মামলাটি শুনানিকালে সেখানে অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় এই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দেওয়া হয়েছে। এই বৈধতা কিন্তু মানে সাংবিধানিক বৈধতার অনুপস্থিতিতে আদালত যদি অপ্রাসঙ্গিক আলোচনার করে এই ধরনের বৈধতা দেয়, ওই বৈধতা দ্যাট ইজ নট এই যে এই বৈধতা ইন দি আই অফ দ্য ল, বুঝতে পেরেছেন, আইনের দৃষ্টিতে দ্যাট ইজ নট ফেয়ার অ্যান্ড লিগ্যাল। তো এখন দেখা যাচ্ছে যে এই 2008-এ যে নির্বাচন হলো, ওই নির্বাচন এবং ওই তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, এর কোনোটি কিন্তু সংসদ কর্তৃক বৈধতা প্রাপ্ত না হওয়ায় 2008 পরবর্তী যতগুলো সংসদ নির্বাচন হয়েছে 2014-তে, 2018 এবং 2008-এ তো সব তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলো, সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এলো, কিন্তু সংকটটা তো তারপর থেকে 14 থেকে শুরু হলো। না না, এখন আপনাকে দেখতে হবে ওই তত্ত্বাবধায়ক সরকারটার যে কার্যকলাপ, যে আওয়ামী লীগের যে যিনি সভানেত্রী ছিলেন তিনি আমেরিকা যাওয়ার সময় বলে গিয়েছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার আমাদের আন্দোলনের ফসল এবং তাদের কার্যকলাপকে আমরা বৈধতা দিব। তো আওয়ামী লীগ তো ওই নির্বাচনে 2/3 মেজরিটি পেয়েছে, আওয়ামী লীগ কেন বৈধতা দিল না? আওয়ামী লীগ ওইটাকে বৈধতা না দেওয়ার কারণে পরবর্তীতে যে 2014-তে যে নির্বাচন হলো, 2018-তে যে নির্বাচন হলো এবং 2024-এ যে নির্বাচন হলো, এর ফলশ্রুতিতে যেহেতু প্রথম নির্বাচনটি অবৈধ এবং ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারটি সংসদ কর্তৃক বৈধতা প্রাপ্ত হয়নি, তাহলে কনজিকিউটিভ এর পরবর্তীতে যে সরকারগুলো এসেছে এই সরকারের কোনোটি কিন্তু বৈধ সরকার না। আর এছাড়াও আমাদের সংবিধানের সংসদ গঠন বিষয়ক সংবিধানের যে আর্টিকেল 65 সাব আর্টিকেল 2, তো সেখানে বলা আছে যে সংসদ কিভাবে গঠিত হবে, যে একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 এবং তাদের আনুপাতিক প্রতিনিধিত্বের ভোটে নির্বাচিত 50, মোট 350 সদস্য সমন্বয়ে সংসদ গঠিত হবে। তো একটা নির্বাচনে যদি দেখা যায় যে 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, ওই সংসদ কিন্তু আর্টিকেল 65 সাব আর্টিকেল 2 এর স্পিরিট অনুযায়ী, সাংবিধানিক বিধান অনুযায়ী গঠিত হয়নি। সেই ওই কারণে এই প্রশ্ন নিয়ে তো আদালতে কেউ যায়নি, আমরা বিএনপিকে আন্দোলন করতে দেখেছি, আপনারা তখন তো এই কথা বলেননি যে এটি বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন নির্বাচিত হলে সেই সরকার বৈধ নয় বা আইনগত দিক থেকে সেটি স্বীকৃত নয়। এখানে আদালতে যায়নি, তখন তো প্রতিকূল পরিবেশ ছিল, এখন অনুকূল পরিবেশ এসেছে বা তখন কথা বলারও তো, তখন যদি এইসব ব্যাপারে আমরা যদি কথা বলতাম তখন তো আমাদের এই যে গোয়েন্দা বাহিনী ধরে নিয়ে যেত, তো তখন তো কেউ তো এই যে টকশোতে এসে তো কেউ স্বাধীনভাবে কথা বলতে পারতো না। এটা আপনি যদি মানে নির্মোহভাবে যদি সংবিধান বা আইনকে যদি বিশ্লেষণ করতে চান, তাহলে হচ্ছিল 2008-এর নির্বাচনটা অবৈধ, 2014 নির্বাচন এবং পরবর্তী প্রত্যেকটা নির্বাচন অবৈধ। এটা আপনাকে মানতেই হবে এবং আপনাকে স্বীকার করতেই হবে। জি স্যার, আমি শুনিনি আপনি 2008-এর নির্বাচনকে অবৈধ বলছেন, কিন্তু একটু প্রশ্ন রাখতে চাই স্যার। বর্তমান যে সরকার আসছে ডক্টর ইউনূসের নেতৃত্বে, এবং সেই সরকার তো আন্দোলনের ফসল, কিন্তু এই সরকার তো অনির্বাচিত এবং আমাদের সংবিধানে এই সরকারের কোনো বিধান নেই। তাহলে এই সরকারের অধীনে যদি নির্বাচন হয় সেটিও কি অবৈধ হয়ে যাবে কিনা, বা এই সরকার অবৈধ কিনা? সেটার বৈধতা দেওয়ার সুযোগ আছে। বাংলাদেশে প্রথম অবৈধ সরকার আসে হলো 1975 সালে, যেটা হচ্ছিল এই যে প্রথমে খন্দকার মোস্তাক সাহেব, পরবর্তীতে হয়েছিল জিয়া রহমান সাহেব, যে সামরিক সরকার। তো ওই সামরিক সরকারের অধীনে নির্বাচন হয়, ওই নির্বাচনকে কিন্তু পঞ্চম সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয়। এরপরে হলো এরশাদ সাহেবের যে সামরিক শাসন 1982 সালে, ওই সামরিক শাসনকেও কিন্তু সপ্তম সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয়। এরপরে যেটা অর্থাৎ অসাংবিধানিক শাসন, যেটা তৃতীয় অসাংবিধানিক শাসন, সেটা হচ্ছিল কর্মরত প্রধান বিচারপতির নেতৃত্বাধীন হচ্ছিল অস্থায়ী সরকার, সেটাকে হচ্ছিল একাদশ সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয়। এরপরের হচ্ছিল অসাংবিধানিক সরকার হচ্ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার, সেটাকে যদিও আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন যে আমরা তাদেরকে বৈধতা দেব, কিন্তু উনি বৈধতা দেন নাই। কেন দেন নাই এটার উত্তর উনি বলতে পারবেন। বৈধতা না দেওয়ার কারণে ওই সরকারটি অবৈধ এবং পরবর্তীতে যে সরকারগুলো এসেছে এগুলো
সে ওইটার কারণে যে ঠিক আছে স্যার, এই জায়গাটা আপনি ক্লিয়ার করেছেন, কিন্তু আমি যে প্রশ্নটা করছি স্যার, যে এখন যে সরকারটি আছে এই সরকার তো নির্বাচিত সরকার নয়, বা আমাদের সংবিধানের কথা যদি বলি, সংবিধানের আলোকে সরকারের কোনো মানে পরিকাঠামো নেই, তাহলে কি এটি অসাংবিধানিক সরকার, অনির্বাচিত সরকার? তাহলে এই সরকার অধীনে যদি নির্বাচন হয় সামনে, সেটিকে অবৈধ ঘোষণা করবে পরবর্তী সরকার, সে বলতে পারে কিনা? আপনি ঠিক মৌলিক প্রশ্ন তুলেছেন স্যার, সেটি আমাদের সংকট তৈরি করবে কিনা? আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হলো যে এটা যদি অসাংবিধানিক হলেও এটা ওনারা তো রোড ম্যাপ দিবেন, রোড ম্যাপ দিয়ে ওনারা একটা নির্বাচন করবেন এবং পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করবেন, এবং পলিটিক্যাল পার্টি যদি তাদেরকে যদি ওরা যদি 2/3 মেজরিটি পায়, একটা দল এককভাবে বা 2-3টা দল যদি সম্মিলিতভাবে 2/3 মেজরিটি পায় এবং তারা যদি এটাকে যদি বৈধতা দান করে, তাহলে এটা এটাকে ভ্যালিডেট করার একটা পদ্ধতি। আর আরেকটা পদ্ধতি আছে, যেহেতু বিপ্লবের মাধ্যমে এই সরকার এসেছে, এখন আমাদের সংবিধানে কি আছে বা নাই তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যে জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষা কি। এখন এই সরকারটা জন্ম হয়েছে হলো জন অভিপ্রায় বা জন আকাঙ্ক্ষায়, এবং এটা হলো যে এই যে একটা বিপ্লবী সরকার। তাহলে এই বিপ্লবী সরকার এটা হলো যেমন আমাদের সামরিক সরকারগুলো সামরিক ফরমানের মাধ্যমে পরিচালিত হয়, এখানেও কিন্তু এটা ফরমানের মাধ্যমে পরিচালিত হওয়ার এবং সংবিধানকে অ্যাব্রোগেট করে বা সংবিধানকে সাসপেন্ড করেও কিন্তু সরকার পরিচালিত হতে পারত। কিন্তু যেহেতু ওনারা সংবিধান সাসপেন্ড করে নাই, সেহেতু এটা তো এখন যারা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে, ওনারা পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগ করে আলোচনা করে ঠিক করবেন যে বলছেন যে সংবিধান স্থগিত করা বা আপনি যেটা বলছেন সাসপেন্ড করা যদি করে এই সরকারের জন্য সেটি ভালো, তাহলে বৈধতার প্রশ্নটি আসবে না। আপনি এই যুক্তিটাকে কিভাবে নেন? মানে আসলে কি সংবিধান এটা তো রাজনৈতিক দল আছে কিনা? বৈধতা কারা দিবে? বৈধতা দিবে হচ্ছিল রাজনৈতিক দলগুলো। ওনারা যদি সংবিধান বহাল রেখে যদি নির্বাচন করে, সেক্ষেত্রে হলো যে যারা নির্বাচনে বিজয়ী হবে তারা বৈধতা দিবে। যেমন 2008 সালে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়েছে, কিন্তু তারা সেই শিরা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারকে বৈধতা দেয় নাই। বৈধতা না দেওয়ার কারণেই কিন্তু এই প্রশ্নটা উত্থাপিত হয়েছে। কিন্তু এতদিন কেন প্রশ্ন উত্থাপিত হয় নাই? এতদিন প্রশ্ন উত্থাপনের সুযোগ দেয় নাই, বা প্রশ্ন উত্থাপন করলেই তো আপনাকে গুম খুন করে নিয়ে যেত। তো সেজন্য কেউ এই ধরনের প্রশ্ন উত্থাপন করে না। কিন্তু উনি বৈধতা দেওয়ার প্রয়াস নিয়েছেন হলো একটা জাজমেন্টের মাধ্যমে। তো এটা তো আদালত তো এইভাবে তো পার্লামেন্টারি যে ভ্যালিডিটির অ্যাবসেন্সে কোর্ট তো এইভাবে বৈধতা দিতে পারে না। আর এটা তো হচ্ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল মামলায় ইট ওয়াজ নট ইস্যু বিফোর দি কোর্ট। আপনার তো বিচার্য বিষয় হিসেবে এটা থাকতে হবে, তো আদালতে তো এই বিষয়টা উত্থাপন করতে হবে। এটা বিচার্য বিষয় হিসেবে উত্থাপিত হয় নাই। সেজন্য আমি বলেছি যে অপ্রাসঙ্গিক আলোচনার অবতারণায় তিনি এটাকে বৈধতা দেওয়ার প্রয়াস দিয়েছেন। সেটা ওই বৈধতা কিন্তু আইনের দৃষ্টিতে বৈধতা নয়। জি, ধন্যবাদ স্যার, আপনি খুব ইন্টারেস্টিং আলোচনা সূত্রপাত করেছেন। আবারও অন্য প্রসঙ্গগুলো নিয়ে আপনার কাছে আসবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে যাচ্ছি। দর্শক আমাদের সাথে থাকুন, আপনাদের সাথে করে আবার আলোচনার বাকি অংশে ফিরতে চাই। যাচ্ছি বিরতিতে। মা, আমি ড্রাইভে আছি, পরে কল করছি। ব্যস্ততা, একাকিত্ব। মা, কেমন আছো মা? ভালো। ওষুধ খেয়েছো? খেয়েছি, দুপুরে ওইটা আর রাতে ওই দুটো। মা কি ভুলভাবে ওষুধ খাচ্ছে? কর্তব্য, গোল্ডেন এজ হোম কেয়ার। দায়িত্ব, আপনার প্রিয়জনকে ভালো রাখা আমাদের দায়িত্ব। গোল্ডেন এজ হোম কেয়ার, আপনার সাথে প্রিয়জনের পাশে। দর্শক, বিরতির পর সকলকে আবার আলোচনায় স্বাগত এবং সাথে থাকবার জন্য ধন্যবাদ। আসতে চাই বুলবুল আহমেদ আপনার কাছে, যে আমরা ইন্টারেস্টিং আলোচনা শুনছিলাম, জনাব ইকতেদার আহমেদ সেটি সূত্রপাত করলেন। আমরা হয়তো সেই বিতর্কে আর এখন যাবো না, মানে সেই আলোচনাটি আসবো না। একটু আসতে চাই আপনার কাছে যে সংস্কারের কথা আমরা বলছি, যে রাজনৈতিক দলগুলোকে আসলে এইবার যে আন্দোলন হলো, আপনি নিজেও বলেছেন এই আন্দোলনের অনেক ব্যাপ্তি, কিন্তু আমরা দেখেছি অনেক গভীরতা এবং অসংখ্য মানুষ এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে, যেটি 90-এর গণ আন্দোলনের সাথে চরিত্রগত দিক থেকে অনেক পার্থক্য। সেই 90-এর আন্দোলনগুলো হয়তো রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে বা তাদের ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে হয়েছে, কিন্তু এটি একেবারে সাধারণ ছাত্রদের অংশগ্রহণ আমরা দেখেছি। যদিও এটিকে অরিজিনেট করেছে হয়তো ছাত্র সংগঠনের সাথে যুক্ত থাকতেও পারে। তো আপনি কি মনে করেন যে এবার আসলে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে রাজনৈতিক দলগুলোর নিজস্ব উপলব্ধিতে এক ধরনের পরিবর্তন আসবে? কিন্তু সেই পরিবর্তনের কোনো লক্ষণ কি আপনি দেখছেন? আপনি নিজেও বলছেন যে বিভিন্ন রকম চাঁদাবাজি, দখলদারিত্ব শুরু হয়ে গেছে, কিন্তু এই দখলদারিত্ব, চাঁদাবাজি মানে শক্তি প্রয়োগের বিরুদ্ধেই তো আসলে আন্দোলনটা সংগঠিত হয়েছে। ধন্যবাদ। আমরা যদি আমাদের মূল সংকট চিহ্নিত করতে না পারি, তাহলে এর আদৌ কোনো পরিবর্তন হবে না। আপনার নিশ্চয় মনে আছে রক্তাক্ত প্রান্তর নাটকের একটি বিখ্যাত উক্তি, মরণ যেখানে বাসা বেঁধেছে তার নাম কারাগার নয়। আমাদের সংকট যেখানে আসলে সেটা সংবিধান
বা সুষ্ঠু নির্বাচন নয়। 91 সুষ্ঠু নির্বাচন হয়েছিল, আমাদেরকে দুর্নীতি বন্ধ হয়েছিল না বেড়েছিল? আমাদেরকে সুশাসন প্রতিষ্ঠা হয়েছিল না দুঃশাসনের সূচনা হয়েছিল? আমাদের সংবিধান সংশোধন করে 96 যে নির্বাচনটি হয়েছে সেটা তো সুষ্ঠু হয়েছিল। তারপরে কি সন্ত্রাস কমেছিল না বেড়েছিল? দুর্নীতি কমেছিল না বেড়েছিল? তাহলে আমাদের মূল সংকটটা কোথায়? মূল সংকট হচ্ছে আমাদের সুশাসন, মূল সংকট হচ্ছে আমাদের নাগরিকের মানবিক অধিকার, মূল সংকট হচ্ছে আমাদের অর্থনৈতিক যে বন্টন ব্যবস্থা সেখানে। আমরা যদি সেইগুলো বাদ দিয়ে এই সংবিধান এবং সুষ্ঠু নির্বাচন নিয়ে ওদিকেই দৃষ্টি নিক্ষেপ করি, আমাদের সংকট দিনে দিনে বেড়েছে, বাড়বে। সুতরাং এই সংবিধানকে আমরা কিভাবে ব্যবহার করি? সরকার ব্যবহার করে বিরোধী পক্ষের কণ্ঠরোধ করার জন্য বা তার বিরোধী যারা তাদেরকে জেলে পোড়ানো। আর সরকার হাজার হাজার বার যদি সংবিধান লঙ্ঘন করে তার কিছুই হয় না। তাহলে সংবিধানটা হচ্ছে একটা অস্ত্র দুর্নীতি দুঃশাসনের জন্য। এই সংবিধান দিয়ে জাতির কোনোদিনই কিছু হবে না। এই সংবিধান অবশ্যই সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে সংবিধান কারো অত্যাচারের হাতিয়ার হবে না, হবে সুশাসন প্রতিষ্ঠার হাতিয়ার। দ্বিতীয়ত, কিন্তু আমি বলি সংবিধানে তো অনেক ধারা আছে যেগুলো অনেক প্রগতিশীল, যারা আমাদের মৌলিক মানবাধিকারের ঘোষণাগুলো আছে, সার্বজনীন ঘোষণাগুলোর কথা আছে, সেগুলো তো আমরা প্রতিষ্ঠা হতে দেখিনি। হয়তো আপনি বলছেন যে সংবিধানে কিছু নিবর্তনমূলক আইন আছে, সেই আইনগুলোর প্রয়োগ করেই আসলে রাষ্ট্র তার ক্ষমতা প্রয়োগ করে বা সেই ক্ষমতাশীল হয়ে যায়। কিন্তু আমাদের সংবিধানের সংকটটা আপনি নিজেও বলছিলেন যে সংকটটা আসলে সংবিধানের নাকি রাজনৈতিক অনুশীলনের বা চর্চা? আমাদের মূল যে কথা, কিতাবে যাই থাকুক সেটা যদি আমাদের প্রয়োগের কোনো গ্যারান্টি না থাকে, সেই সিস্টেম যদি না থাকে, আমি যদি সংবিধান কোনো একটা ধারা সরকারের থেকে অবমাননা করি, তাহলে যদি তাৎক্ষণিকভাবে আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন না হয়, আমি তো অনবরত করে যাবো এবং সেটা টিকে রাখার জন্য যুগের পর যুগ আমি ক্ষমতায় থাকার জন্য যত ধরনের ব্যবস্থা আছে আমি সব করবো। সুতরাং সংবিধানকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেখানে ওখানকার কোনো ব্যত্যয় ঘটলে সাথে সাথেই জনগণ সেটার সুফল পায়। সুতরাং এখানে একটা মৌলিক পরিবর্তন আনতে হবে। আমি এক্ষেত্রে জুনায়েদ সাকির যে নতুন বন্দোবস্ত, এর সাথে আমি একমত যে এই সংবিধান দিয়ে আসলে আমাদের পরিবর্তন হয়নি, হবেও না। দ্বিতীয়ত হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন দিয়ে কি হয়, আসলে কি কিছু হয়েছে? একটা নির্বাচন হলে কি আমার সুশাসন হবে, আমার মানবিক অধিকার হবে? আমরা দেখেছি 90-এ এই দেশের জনগণ, বিএনপির সংগঠন ছিল না কিন্তু ভেঙে তছনছ করে দেওয়া হয়েছিল। এদেশের জনগণ বিশ্বাস করে সেই বিএনপি কিন্তু ক্ষমতা এনেছিল, যেটা কল্পনা করি। তাহলে বিএনপির দায়বদ্ধতা থাকার কথা ছিল কোথায়? জনগণের প্রতি। আমরা দেখলাম কিছুদিন যেতে কিছু কিছু ছেলে মেয়ে এলাকায় চাঁদাবাজি শুরু করলো। আপনি বলেছেন যে আসলে বারবার সেই জায়গাটিতে আমরা ফিরে গেছি। সংস্কার একটু বিষয় আমি টাচ করি যে আমাদের সংস্কারগুলো কোথায় আনতে হবে। আমাদের সংস্কার আনতে হবে আইনে। আপনি সংস্কারের প্রসঙ্গটা আসবো, আপনার সময় আছে। আপনি যেহেতু সংবিধানের প্রসঙ্গটি তুলে নিয়ে একটু আসতে চাই স্যার, আপনার কাছে আসতে চাই যে এই বিতর্কটি চলছে যে আমাদের কেউ কেউ বলছেন বা বলবার চেষ্টা করছেন যে সংবিধানকে আমূল পাল্টাতে হবে এবং সংবিধানের কারণেই আসলে কোন একজন ব্যক্তি রাষ্ট্রের ক্ষমতার অধিকারী হয়ে যায়, একক কর্তৃত্ব পরায়ণ হয়ে যায়, প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আছে সেই জায়গায় ভারসাম্য আনতে হবে। আপনি কি মনে করেন আসলে এই সংবিধান কতটা আমাদের জনগণের অধিকারের রক্ষা কবচ হিসেবে কাজ করছে? আসলে সংকট কি সংবিধানের নাকি আমাদের রাজনৈতিক সংস্কৃতির বা অনুশীলনের? এখন সংবিধান কার? সংবিধান তো হলো যে আপনার হচ্ছে জনগণের জন্য সংবিধান। এখন যে সংবিধান যদি আপনার জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে বা দেশের উন্নয়নে যদি সংবিধান যদি কাজ না করে, তাহলে তো ওই সংবিধান দিয়ে আমরা কি করব? এখন ধরেন এই যে সংবিধানকে যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এটা কিভাবে নিল? একটা সেটেল ইস্যুকে আনসেটেল করলো। যে 2014 সালে যে এই ওনারা যে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যে ছিল, এই 2011 সালে এটা ওরা ত্রয়োদশ সংশোধনী বাতিল করলো। ত্রয়োদশ সংশোধনী বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আনলো এবং পঞ্চদশ সংশোধনীর থেকে এবং সংবিধানে হলো পেনাল প্রভিশন ঢুকালো। পেনাল প্রভিশন ঢুকিয়ে বললো যে এই যদি কেউ শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে এই সংবিধান রদ, রহিত, বাতিল বা স্থগিত করে, তাহলে সেটা হবে রাষ্ট্রদ্রোহসম অপরাধ এবং সেটার সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। এটা সেকেন্ড পার্টে বলেছে যে যদি কেউ সংবিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, তাহলে সেটাও রাষ্ট্রদ্রোহসম অপরাধ হবে
এবং সেটা সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। তাহলে একটা সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস প্রত্যয় কখন পরাহত হয়? যখন আপনি সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে কাজ করেন। তো আপনি যে 2014 সালের যে নির্বাচনটা করলেন সেটা তো সংবিধানের নির্দেশনার ব্যত্যয়ে আপনি সেই নির্বাচন করেছেন। সংবিধান তো আপনাকে সেই অধিকার দেয় নাই যে আপনি 154টা আসনের নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় করবেন। সংবিধান তো 2018 সালে যে আপনি যে নির্বাচন করেছেন সেখানে আমাদের যে নির্বাচন পরিচালিত হয় সংবিধান দ্বারা এবং রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, গণপ্রতিনিধিত্ব আদেশ দ্বারা। সেখানে স্পষ্টভাবে বলা আছে যে ভোট গ্রহণ কয়টা থেকে কয়টার মধ্যে হবে। আপনি দিনের ভোট রাতে নিয়ে ফেললেন, তাহলে ওই ভোটকে কি আপনি বলবেন এটা সাংবিধানিক ভোট? তারপরে 2024 সালে আমরা দেখলাম যে ডামি এবং আমি এবং ডামি। তো সেখানে দেখা গেল যে ক্ষমতাসীন দলে ঠিক করে দিয়েছে যে কারা নির্বাচন এই প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবে। তো এই সকল নির্বাচনকে আপনি কিভাবে বৈধ নির্বাচন বলবেন? আর এগুলো যদি বৈধ নির্বাচন না হয় তাহলে এগুলোর দ্বারা 2008 তো সংবিধান সংশোধিত হয়নি, 2014, 2018 এবং 2024 এই তিনটি নির্বাচন এটা হচ্ছিল সংবিধানের প্রতি নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত হয়েছে এবং আমরা কোনোভাবে এটাকে সংবিধান সম্মত বা আইনসম্মত বলতে পারি না। এবং ওনারা যে আইন করেছে ওনাদের আইন দ্বারাই কিন্তু এটা আকৃষ্ট করে যে সাতের কয়ের একের খকে আকৃষ্ট করে, অর্থাৎ নাগরিকের আস্থা বিশ্বাস বা প্রত্যয় পরাহত হয়। তারপরে ওনারা কি করেছেন যে রহমান সাহেবের যে সামরিক শাসন ছিল ওটাকে ৫ম সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয়েছে। এরশাদ সাহেবের সামরিক শাসন ৭ম সংশোধনী দ্বারা বৈধতা দেওয়া হয়েছে। তো এই বৈধতা এটাকে বলে টেম্পোরারি এন্ড ট্রানজিশনাল প্রভিশন। সংবিধানে একটা আর্টিকেল আছে, আর্টিকেল 50। ওই আর্টিকেলের মাধ্যমে এটাকে হচ্ছিল টেম্পোরারি এন্ড ট্রানজিশনাল প্রভিশন হিসেবে 4th শিডিউলে অন্তর্ভুক্ত করে বৈধতা দেওয়া হয়। এরা কি করলো? এরা এই যে এই ৫ম সংশোধনী দ্বারা ওই পদটাকে রুদ্ধ করে দিল। এরা বললো যে টেম্পোরারি এন্ড ট্রানজিশনাল প্রভিশন বলতে 1971 সালের 26শে মার্চ থেকে 1972 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত এই পিরিয়ডকে বোঝাবে। এই পিরিয়ডের বাইরের কোনো পিরিয়ড টেম্পোরারি বা ট্রানজিশনাল প্রভিশন হিসেবে অন্তর্ভুক্ত হবে না। তাহলে ভবিষ্যতে যে আপনারা যে কেউ যদি ধরেন এই যে আপনি যে বললেন যে এখন যারা এই আমাদের যে তত্ত্বাবধায়ক সরকার আছে বা অস্থায়ী সরকার আছে এবং এদের অধীনে যদি নির্বাচন হয়, ওই নির্বাচন পরবর্তী তারা যদি 2/3 মেজরিটিও পায়, যদি আপনি ৫ম সংশোধনী স্ক্র্যাপ যদি না করেন, বাতিল যদি না করেন, ওইটার বৈধতা দেওয়ার পথ কিন্তু রুদ্ধ। তো সংবিধানকে তো এইভাবে তো আপনি এত স্ট্রিক্ট করে দিয়েছেন, সংবিধানের ভিতরে সাতের খ ঢুকিয়ে আপনি বলছেন যে সংবিধান একদম মৌলিক কাঠামো পরিবর্তন করা যাবে না। আর ১৫০ অনুচ্ছেদকে আপনি সংশোধন করে বলেছেন যে আপনার এই যে এই পিরিয়ডের বিয়ন্ডের কোনো পিরিয়ড, অর্থাৎ আগত দিনে কেউ যদি ধরেন অসাংবিধানিক ভাবে যদি ক্ষমতাসীন হয়, ওই শাসনকে বৈধতা দেওয়ার কোনো পথ আপনি রাখেন নাই, ওই পথ আপনি রুদ্ধ করে দিয়েছেন। তো ওই পথ রুদ্ধ করে দেওয়ার কারণে এখন এটা তো হচ্ছিল পলিটিক্যাল ডিবেট, এটা রাজনৈতিক দলের সাথে একটি যুক্তি ছিল যে কোনো অনির্বাচিত সরকার বা কোনো সামরিক সরকার যেন তার মানে পেশি শক্তির বলে রাষ্ট্র ক্ষমতা দখল করতে না পারে এবং এটা রক্ষা কবচ হিসেবেই এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল। না ঠিক আছে, আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। আপনি বলতেছেন যে অনির্বাচিত ক্ষমতা যদি অনির্বাচিত কোন সরকার যেন রাষ্ট্র ক্ষমতা নিতে না পারে। এখন 111 সরকারটা তো টিল এজ অফ টুডে অনির্বাচিত, ওই সরকারটাকে তো বৈধতা দেয় নাই, সংসদ কর্তৃক তো ওই সরকার তো বৈধ না। তাহলে ওই সরকারের বেনিফিশিয়ারি যারা, তাদেরই তো দায়িত্ব ছিল যে ওই সরকারকে বৈধতা দেওয়ার। তিনি আওয়ামী লীগ প্রধান কেন দেন নাই এটার উত্তর তো ওনার কাছে ছাড়া, উনি তো ধরেন যে ওনার জবাবদিহিতা তো ওনার নিজের কাছে, ওনার দলের কাছে তো জবাবদিহিতা ছিল না। তো আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল বিষয়ক যে কার্যক্রম সেটা যদি প্রত্যক্ষ করেন, আপনি দেখেন উনি 15 সদস্য বিশিষ্ট একটা কমিটি করেছে, 15 মেম্বার্স পার্লামেন্টারি কমিটি। ওনারা 104 জন দেশের বিশেষজ্ঞের সাথে বা সুশীল সমাজদের সাথে মত বিনিময় করেছে এবং এই 104 জন সকলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সপক্ষে, বহাল রাখার সপক্ষে মত দিলেন। এবং ওনারাও এই যে ওনারা 15 জন যে এই পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, ওনারা বললো যে হ্যাঁ 3 মাস মেয়াদের তত্ত্বাবধায়ক সরকার থাকবে। ওনারা এটা ওনাদের মতামতের, আমি বলছি আমি শেষ করি, ওনারা ওনাদের মতামত দিলেন। যেদিন ওনারা এই ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, উনি এটাকে অ্যাকসেপ্ট করলেন না। উনি বললো যে না, এই ব্যবস্থা হবে না। তারপরে হচ্ছিল আদালতের ঘাড়ে বন্দুক রেখে উনি এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলেন। এবং সেটা যে বাতিল করলেন যে এই আদালতের রায়টা হচ্ছিল বিতর্কিত রায়, এটা অনেক, এই রায়ের মধ্যে অনেক অসামঞ্জস্যতা রয়েছে। সেখানে যে শর্ট অর্ডার এবং হচ্ছিল এই 16 মাস পরে, শর্ট অর্ডার দেওয়ার 16 মাস পরে যে আদেশটা দিয়েছে, ওই আদেশের সাথে এই শর্ট অর্ডারের সাথে কোনো ধরনের সঙ্গতি নাই। অর্থাৎ শর্ট অর্ডারে বলেছে যে তত্ত্বাবধায়ক সরকার
এটা হচ্ছে হলো দুটি মেয়াদের জন্য তত্ত্বাবধায়ক সরকার থাকবে। সেটার প্রধান হচ্ছে হলো আপিল বিভাগের বিচারক বা সুপ্রিম কোর্টের কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি সেটার প্রধান হতে পারবে না। কিন্তু আমরা যে পরবর্তীতে দেখলাম যে যখন যে 16 মাস পরে যখন উনি জাজমেন্ট দিলেন, ফুল জাজমেন্ট দিলেন, সেখানে দেখা গেল যে এটা শর্ট অর্ডারের সাথে সাংঘর্ষিক। সেখানে বলল যে না, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন। এখন উনি যে 16 মাস পরে যে জাজমেন্ট দিলেন, 16 মাস পরে তো জাজমেন্ট দেওয়ার তার কোনো অধিকার নাই। আপনাকে জাজমেন্ট টু বি ডেলিভার্ড ইন দ্য ওপেন কোর্ট, প্রকাশ্য আদালতে জাজমেন্ট দিতে হবে। আর একজন জাজ রিটায়ারমেন্টের পরে উনি তার শপথ থেকে অবমুক্ত হয়ে যান, তাহলে এ জাজ হু ক্যান নট সিট ইন দি ওপেন কোর্ট, হি ইজ নট এন্টাইটেল টু ডেলিভার এনি জাজমেন্ট আফটার হিজ রিটায়ারমেন্ট। তাহলে সেটাও হচ্ছে বিতর্কিত রায়। তো এই সকল বিতর্কের অবসান না করে আপনি যে বলছেন যে এই ভবিষ্যতের যে আমাদের যে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে অবশ্যই এই বিতর্কগুলোর সমাধান করতে হবে এবং আমাদের একটা নির্বাচনী ব্যবস্থা যেটা অর্থাৎ 1996 সালে যে ঐক্যমতের ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল অনুরূপ না হলে ওই ধরনের কোন একটা সরকার করতে হবে। এবং আরেকটা জিনিস দেখেন, এই যে পঞ্চদশ সংশোধনী করলো, যে সংবিধানে গণভোটের বিধান ছিল, সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই গণভোটের বিধান অন্তর্ভুক্ত হয়েছিল। পরবর্তীতে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এই গণভোটের বিধানটাকে সীমিত করা হয়। আমরা দেখলাম যে পঞ্চদশ সংশোধনী যখন করলো, ওনারা কিন্তু গণভোটের আয়োজন না করে এই পঞ্চদশ সংশোধনীটা ওনারা করলো এবং ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দিল। সেটাও কিন্তু অসাংবিধানিক হয়েছে। তো এই অসাংবিধানিক কার্যকলাপের কারণে এখন আপনি এটা ওনারা সিদ্ধান্ত নেবেন, যারা বর্তমানে ক্ষমতাসীন আছেন। আমি বা আপনি বললে তো হবে না, আমরা হয়তো পথ দেখিয়ে দিতে পারি কি হতে পারে। এটা দুইভাবে হতে পারে। এটা হচ্ছিল রাজনৈতিক দলের সাথে পলিটিক্যাল ডায়ালগের মাধ্যমে, যেহেতু ওনারা সংবিধান বহাল রেখেছেন, সংবিধান বহাল রেখে যদি করতে হয় তাহলে হচ্ছিল নির্বাচনে যারা 2/3 মেজরিটি পাবে তাদেরকে দিয়ে বৈধতা দেওয়াতে হবে। আর ওরা যদি সংবিধানকে স্ক্র্যাপ করে দেন, অর্থাৎ অ্যাব্রোগেট করে দেন অথবা সাসপেন্ড করে দেন, সেক্ষেত্রে হচ্ছিল নতুন সংবিধান রচনা করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে এটাকে বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তখন সংসদ হবে না, তখন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে। তো এখানে অনেক এখন স্যার আপনার কাছে আমরা আসবো স্যার আবারও। আপনি একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আদালত উইল বি দি মেম্বার অফ দ্য ডায়ালগ করবেন, হয়তো তারা ডায়ালগ শুরু করার ওনারা ডায়ালগ শুরু করার পরে রাজনৈতিক দলের সাথে যখন ডায়ালগ শুরু করবে, রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা কি, রাজনৈতিক দল কি চায় বা দেশের সাধারণ জনমানুষ কি চায়। আর যে বিপ্লবটা তো হয়েছে হচ্ছিল একটা জন আকাঙ্ক্ষার কারণে। আপনাকে আরেকটা বিষয় দেখতে হবে যে আমাদের সংবিধানে বলা আছে যে এই সংবিধানটা কি, সংবিধানটা হচ্ছিল জন অভিপ্রায়ের চরম অভিব্যক্তিতে রচিত এই সংবিধান। তাহলে জন অভিপ্রায়ের চরম অভিব্যক্তিতে রচিত মানে হচ্ছিল মানুষের হোয়াট ইজ দি উইল অফ দ্য পিপল। এটাকে ল্যাটিন ভাষায় বলা হয়েছিল ভক্স পপুলি, মানে সাধারণ জনমানুষ, দেশের কৃষক, দেশের শ্রমিক, দেশের যে এই সকল শ্রেণী পেশার মানুষ, তাদের আকাঙ্ক্ষা কি, তারা কি চায়, তাদের দাবি কি, ওটার সাথে সমন্বয় করে আপনাকে রাজনৈতিক দলসমূহের সিদ্ধান্ত নিতে হবে, সকলকে সম্পৃক্ত করতে হবে। এবং এখানে তো রাজনৈতিক দল তো বিএনপি একা না, এখানে তো আরো অনেক রাজনৈতিক দল আছে। ধন্যবাদ স্যার, আপনার কাছে শুনবো স্যার, আবার আসবো আপনার কাছে। আপনি বলেছেন যে আদালতের কাঁধে বন্দুক রাখার ঘটনাগুলো ঘটেছে এবং সেই ভবিষ্যতে আদালতের কাঁধে বন্দুক রাখবে কিনা রাজনৈতিক দলগুলো, সেই সংস্কৃতি পরিবর্তন কতটা হতে পারে বা সেই জায়গায় আমরা কতটা কাজ করছি সেটা নিয়ে আপনার মন্তব্যটা চাইবো। আদালতের সংস্কার নিয়ে একটু আসতে চাই। বুলুল আহমেদ যে আলোচনায় স্যার চমৎকার করে বলছিলেন তার টেকনিক্যাল বিষয়গুলো, আইনগত দিকগুলো, সাংবিধানিক দিকগুলো, যেটা এই সংবিধানের এই প্রথাগুলো বিষয়ে, নীতিগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলোর এক ধরনের আলোচনা বা সংলাপ দরকার। কেবলমাত্র বিএনপি নেই, অপরাপর সকল রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করতে হবে। এই যে একটি কথা হচ্ছে জনগণের অভিপ্রায় হচ্ছে সংবিধান। এই নিঃসন্দেহে আন্দোলনে একটা অভিপ্রায় আমরা দেখেছি, কিন্তু এই অভিপ্রায় তো সুনির্দিষ্ট ছিল না। আসলে ছাত্ররা তো একটি দফা নিয়ে আন্দোলন করেছিল যে তাদের কোটা প্রথা মানে বাতিল করতে হবে, এবং সেটিতে হত্যাকাণ্ড সংঘটিত হলো, রাষ্ট্র এক ধরনের তার যে আগ্রাসী ভূমিকা নিয়ে আসলো, তার বিরুদ্ধে একটা জনরোষ কিন্তু তৈরি হলো। আমরা দেখলাম যে অল্প সময়ের মধ্যে এই সরকার পতন হলো। কিন্তু সুনির্দিষ্ট দাবি, সুনির্দিষ্ট চাহিদা, এরকম যে বক্তব্যগুলো অভিপ্রায় হিসেবে কোনো সুলিখিত বা কোনো রকম রাজনৈতিক দফা ভিত্তিক আমরা কোন রকম প্রস্তাবনা কিন্তু আন্দোলন চলাকালীন সময় আমরা পাইনি। ফলে জনগণের অভিপ্রায় আসলে কোনটি? এখন আমি জনগণ হিসেবে আমি একটি কথা বলবো, আমি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে দাবি জানাবো, সেটি কি আমার অভিপ্রায়? আপনি এটিকে কিভাবে ডিফাইন করবেন? এবং সেই জনগণের অভিপ্রায় অনুযায়ী কিন্তু সংস্কার দরকার আমরা বলছি, বা সংবিধান পরিবর্তন হতে পারে। এ প্রসঙ্গে আমাকে একটি গানের কথা বলতে হয়, যে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না। আপনার যদি মেধা থাকে,
যোগ্যতা থাকে, আপনি কিন্তু ইশারায় অনেক কিছু বুঝে নেবেন। আন্দোলনটা কোটা থেকে শুরু হয়েছিল ছাত্রদের, পরে কিন্তু এটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। কখন? যখন ছাত্রদের হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা উঠলো, সে বিচারের প্রক্রিয়া কি হলো? যারা আন্দোলন করছে তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ধরে ফেলা, তাদেরকে আটক করা। তো এটা যে কোন ধরনের বিচার প্রক্রিয়া ছিল ছাত্ররা সেটা বুঝে, যার জন্য তাদের বাধ্য হয়ে সেই বিচার একটা পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু পরবর্তী পর্যায়ে যেতে হয়েছে, এবং সেখানে তাদের অভিভাবকরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেখানে সম্পৃক্ত হয়েছিল, এবং তার মধ্যে দিয়ে কিন্তু গণ আকাঙ্ক্ষা কি বের হয়ে এসেছিল এটা এখন যারা সরকার আছে তারা ভালো করে বুঝেন, আমার বিশ্বাস সে অনুযায়ী তারা কাজ না, করবে। এখন এই আকাঙ্ক্ষা বলতে এখন যদি মনে করে কেউ মনে করছেন যে রাষ্ট্র আমরা অসাম্প্রদায়িক চেতনা থাকতে হবে, কেউ বলছেন যে না রাষ্ট্রে খেলাফততন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, কেউ বলছেন যে না রাষ্ট্র ইসলামী শাসন ব্যবস্থার দিকে যেতে হবে। আমরা এই ধরনের আকাঙ্ক্ষা কিন্তু বিভিন্ন ব্যক্ত হতে দেখেছি। তাহলে আসলে জনগণের অভিপ্রায় কি, এটা আমরা কিভাবে বুঝবো? স্যার আপনার কাছেও আসবো, এই বিষয়ে আপনারা তো মন্তব্য করবেন। একটু বুলবুল ভাই আপনি একটু বলুন যে আপনি যেটা বলেছেন যে অনেক কথা না বলে বুঝে নিতে হয়, কিন্তু কথা তো অনেক। হ্যাঁ, আমাদের কথা হচ্ছে মূল রেখে যদি আমরা ওই গাছের পাতায় পাতায় ঘুরি তাহলে তো কোনো কিছু হবে না। আমরা খুব ভালো করে বুঝি কোনগুলো আমাদের জনগণের মূল দাবি। আমাদের সুশাসন, আমাদের সুশাসন, এই সুশাসনের পাশাপাশি হচ্ছে আমাদের অর্থনৈতিক যে অধিকার, এই দুটো যদি আমরা প্রতিষ্ঠা করতে পারি তাহলে আস্তে আস্তে ধরুন সুশাসনের সাথে কি জড়িত? সুশাসন যদি আমরা করতে চাই, পুলিশকে জনমুখী হতে হবে, প্রশাসনকে জনমুখী হতে হবে, অর্থনীতি থেকে বিশৃঙ্খলা চলে যেতে হবে, আমাদের যে বিচার ব্যবস্থা সেটা সুষ্ঠু হতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত হতে হবে। এই সুশাসন হচ্ছে মূল জিনিস। পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক বৈষম্যটা, অর্থনৈতিক ব্যবস্থাপনা, এই ক্ষেত্রে কিছু সংস্কার আনতে হবে যাতে একটা সমতা চলে আসে, কেউ যাতে না খেয়ে মারা না যায়, কেউ যাতে অনেক সম্পদের মালিক হয় না। আমাদের অনেক রাষ্ট্র আছে, যুক্তরাষ্ট্রে দেখেন যারা বেশি আয় করে তারা কি করে? বেশি ট্যাক্স দেয়, আর যাদের হঠাৎ করে বেকার হয়ে গেল বা পঙ্গু হয়ে গেল সেই দায়িত্বটা রাষ্ট্র নিয়ে নেয়। আমরা সেই এরকম অসংখ্য মডেল আছে পৃথিবীতে, সেটা অনুসরণ করা খুব কঠিন ব্যাপার না। আমরা যদি সেটা করতে পারি ধীরে ধীরে কিন্তু সেটা আমাদের আসবে। যুক্তরাষ্ট্র অনেকে এখানে বৈষম্যর অনেক ধনী সংখ্যা অনেক বেশি, তাদের সম্পদের পাহাড় সেটাও আছে, সেটা বিশাল বড় রাষ্ট্র, সেটা বিশাল বড় রাষ্ট্র। আমি সেই আদর্শটা যদি নেই, আমি ছোট ক্ষেত্রে কিভাবে প্রয়োগ করা যায় আমার মেধা দিয়ে আমি সেটা প্রয়োগ করতে পারবো যদি আমার সেই সদিচ্ছা থাকে এবং কারোর সাথে যে আমার গোপন সমঝোতা না থাকে। স্যার একটি কথা বলেছেন যে এখন সাংবিধানিক সংকট দুভাবে মোকাবেলা করা সম্ভব। এক, বিপ্লবী সরকার যদি ওই সংবিধান বাতিল করে নতুন করে একটা সাংবিধানিক কমিটি করে নতুন সংবিধান রচনা করে, এটি একটি পর্যায়। আর পরবর্তী যে সরকার আসবো আমরা ধরে নিচ্ছি তারা যদি এটাকে সমর্থন করে, তারা যদি বৈধতা দেয়, তো তারা যদি এটাকে বৈধতা দেয় সেটা আমরা কিভাবে করবো? তাদের সাথে গোপন সমঝোতায় যেতে হবে, যেটা অস্বচ্ছ। এই সংগ্রামের ফসল অস্বচ্ছ হোক আমরা সেটা চাই না, কারণ তারা ক্ষমতা আসবে ধরে নিচ্ছে, নাও তো আসতে পারে, কিন্তু তাদের সাথে আপনি যখন সমঝোতা করবেন সে কিন্তু জনগণের প্রকাশ্যে করতে পারবে না, করতে হবে গোপনে। আমরা সেটা চাই না। আমরা চাই বিপ্লবী সরকার এই ছাত্র জনগণের আকাঙ্ক্ষার কারণে একটা নতুন ব্যবস্থা তৈরি করুক, এটা আমাদের আকাঙ্ক্ষা। তারপরে দেখেন এখানে বিএনপির যে কথাটা আসছে, তারা কতটা সময় দেবে? বিএনপি তো রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক দলগুলো আপনি আমরা জামাত ইসলামকে দেখছি যে তারা একটু ধীর চলনীতি অবলম্বন করছে, তারা বলছে সময় দেওয়া দরকার। বিএনপি বন্ধুদের জন্য আমি একটু কথা বলছি, যদি আজকে এই ছাত্র জনতার ঐক্যের কারণে পরিবর্তন না আসতো, আপনারা তো দলীয়ভাবে অনেকদিন চেষ্টা করেছেন, পারেননি, তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল প্রায় 1 বছর যাচ্ছিল, আর বাকি 4 বছর আপনারা নির্যাতিত হতেন, আপনারা ঘরে ফিরতে পারতেন না, আপনারা অধিকার থেকে বঞ্চিত হতেন, হতাশায় ভুগতেন। এই ছাত্রদের কল্যাণে কিন্তু আমরা সেই দুরবস্থা থেকে মুক্তি পেয়েছেন। এই কৃতজ্ঞতা বোধের কারণে অন্তত পক্ষে ওই সরকারটা যতদিন থাকতো ততদিন আমরা ধৈর্য ধরি। কিন্তু সেটা কতদিন, মানে সেটিও একটা প্রশ্ন এসেছে যে কতদিন আমি জবাবটা দিচ্ছি। আপনি খেয়াল করুন যে আমাদের এখানে কি কি সংস্কার করতে হবে, পুলিশিং ব্যবস্থা, প্রশাসনের ব্যবস্থা, এই দাবিটু এসেছে যে সংস্কারের রূপরেখা কি হবে এটি সুনির্দিষ্ট করতে হবে, এবং সেই সুনির্দিষ্ট করার কাজটি করতে হবে এই সরকারকে, এবং শুরুতেই করতে হবে। এই দাবিটা এসেছে, কোন কোন কাজগুলো কোন সময়সীমার মধ্যে করবে সে সম্পর্কে একটা সুনির্দিষ্ট ঘোষণা থাকতে হবে। অনেকে বলছেন, যদিও আমরা সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আমরা দেখেছি, তিনি বলেছেন ধৈর্য ধারণ। না, এটা কেন ধৈর্য ধারণ করতে হবে আমি একটু বলছি। আজকে যদি একটা ঝড় হয়,
ঝড়ের পর মুহূর্তে কি আপনি সব গুছাতে পারবেন? ঝড়ের যে প্রভাব এটা কাটার পরে কিন্তু আপনার গুছানোর প্রশ্ন আসবে। আপনার এই সরকার যে বিধ্বস্ত অবস্থার মধ্যে ক্ষমতা এসেছে, তার অন্ততপক্ষে ২-৩ মাস যাওয়ার পরে যদি দেখেন যে না তারা ভিন্ন পথে যাচ্ছে, তখন আপনারা প্রতিবাদ করুন, প্রতিরোধ গড়ে তুলুন, আমাদের কোনো আপত্তি নেই। যদি লাইনচ্যুত হয় সরকার। তারা তো এখন এমন কিছু করছে না যেটা কোনো দলের পক্ষে না। ধন্যবাদ। কিন্তু সেখানে সংকট যে আসলে এই সংস্কারের কথা বলে যদি দীর্ঘায়িত হয় বা কোনো একটা অনির্বাচিত সরকার এই রাষ্ট্র কাঠামোর মধ্যে চেপে বসে, রাজনৈতিক দলগুলো সেই সংখ্যাটিও হয়তো করছেন। স্যার আপনার কাছে আসতে চাই, আমরা বিচার ব্যবস্থা নিয়ে এক ধরনের সংকটের মধ্যে ছিলাম যে বিচার ব্যবস্থা স্বাধীন বলি, কিন্তু আসলে স্বাধীন নয়। আমরা দেখি কিন্তু বিচারে ইদানিং আমরা দেখছি যে বিচারের যে আসামিদের নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে এক ধরনের বিচারের আদালতে কাঠগড়ার পাশে তাদের উপর হামলা চালানো হচ্ছে। এটা হচ্ছে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। আমরা দেখেছি বড় বড় নেতা বা অনেককেই এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে। এই 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 যে বার্তাটি, এটি কি আসলে কোন অশনি সংকেত বা কোন সংকট দেখছেন কিনা আপনি? অনেকে এটা হওয়া উচিত না, এই ধরনের কিছু হওয়া উচিত না। এখন একজন ব্যক্তি যদি কোনো মামলায় যদি অভিযুক্ত হয়, তখন যতক্ষণ পর্যন্ত না, আমাদের তো হচ্ছিল যে আমাদের যে এই ফৌজদারি বিচার ব্যবস্থা, সেটা এখানে বলা হয়েছিল যে মৌলিক নীতির উপর প্রতিষ্ঠিত, এটাকে বলা হয়েছিল প্রিজাম্পশন অফ ইনোসেন্স। স্যার একই সাথে একটু উল্লেখ করতে যে বাংলাদেশের ক্রিকেটার যে সাকিব আল হাসান, তিনি বিদেশের মাটিতে ছিলেন, কিন্তু তাকে একজন গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আসামি করা হলো এবং এই বেনামে অনেককে আসামি করা হচ্ছে শত শত। তো এই সংস্কৃতি তো আমরা আগের সরকারের আমলেও দেখেছি। তাহলে মৌলিক পরিবর্তনের জায়গাটুকু কোথায় হচ্ছে স্যার? আপনি একজন আইনজ্ঞ হিসেবে আমাদের যে ফৌজদারি বিচার ব্যবস্থা, যে সেটা হচ্ছে যে মৌলনীতির উপর প্রতিষ্ঠিত, এটাকে বলা হয়েছিল প্রিজাম্পশন অফ ইনোসেন্স, যে নির্দোষতার প্রলগবতা। এটাকে আর পাশ্চাত্যের বিচার ব্যবস্থা যেটা, সেখানে হচ্ছে হলো যে আমাদের এটা হচ্ছিল অ্যাডভার্সারিয়াল সিস্টেম, আর এখানে হচ্ছে হলো ইনকুইজিটোরিয়াল সিস্টেম। সেখানে হচ্ছিল অপরাধীকে প্রমাণ করতে হয় যে তিনি নির্দোষ, আর এখানে হচ্ছিল রাষ্ট্রকে প্রমাণ করতে হয় যে সে অপরাধী। তো এখন ধরেন একজন ব্যক্তি, আমাদের বিচার ব্যবস্থায় একজন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আদালত দোষী সাব্যস্ত না হয়, তাকে কিন্তু আপনি অপরাধী বলতে পারেন না। এখন ধরেন যে অতীতেও আমরা দেখেছি, বর্তমানেও এটা হচ্ছে যে আদালতে নেওয়ার পথে তারা আক্রান্ত হচ্ছেন, এবং অতীতে আমরা দেখেছি যে মাহমুদুর রহমান সাহেব, তারপরে হচ্ছে হলো যে আমাদের এই মইনুল হোসেন সাহেব, তারা অতীতে হয়েছে, এখন হচ্ছে, কিন্তু ভবিষ্যতে হবে কিনা সেটি সংখ্যার কথা। অতীতে হয়েছে, এখনো হচ্ছে, তাহলে তো আর কোনো পরিবর্তন হলো না। এটা ভবিষ্যতে যেন না হয়, ওই ব্যাপারে কিন্তু আমি বলবো মানে দেশবাসীকে এবং যারা বর্তমানে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন তাদেরকে সচেষ্ট থাকতে হবে। আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। এটা তো পৃথিবীর অন্য কোনো দেশে তো এগুলো ঘটে না। আমাদের দেশে এটা মানে অতীতে হত্যা মামলা মানে গণহারে আসামি করা হচ্ছে। এই যে সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দেওয়া হলো, মানে বিচার ব্যবস্থার উপর মানুষের অনাস্থা সেই আগের জায়গাটাই আমাদের নিয়ে যাচ্ছে। গণহারে আসামি মানে হচ্ছিল, এটা তো ধরেন পুলিশকে বাণিজ্য করার সুযোগ দিয়ে দেওয়া হয়, যে আপনার একটা মামলায় ধরেন হচ্ছিল যারা মামলায় আসামি হবে, অবশ্যই মামলায় তাদের নাম থাকতে হবে। যদি অজ্ঞাত যদি দেওয়া হয়, সেখানে দেখা যাচ্ছে যে মামলা তদন্তকালীন সময়ে অজ্ঞাত, আপনি যে কাউকে কিন্তু এই অজ্ঞাতের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাকে আপনি এই মামলায় সম্পৃক্ত করে দিতে পারেন। এবং এটা করে কিন্তু অতীতে আমরা দেখেছি যে অনেক নিরীহ লোক মানে হয়রানি করা হয়েছে, আসামি করা হয়েছে, এবং এক একজনের বিরুদ্ধে 100, 150, 200 পর্যন্ত মামলা হয়েছে। জি ধন্যবাদ স্যার। নিশ্চয়ই এই অবস্থা যদি আবার যদি ভবিষ্যতে যদি চলতে থাকে, তাহলে তো এটা তো জি জি ধন্যবাদ স্যার। আমরা আলোচনার শেষের দিকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা বুলবুল আহমেদ, আপনার দুটো মন্তব্য নিয়ে শেষ করবো। বিচার ব্যবস্থা নিয়ে যে আমরা যে সাম্প্রতিক প্রসঙ্গগুলো দেখছি, যে আমরা তো একটা মানে ভালো কিছু দেখতে চাই, ইতিবাচক একটা সাইন আমরা দেখতে চাই সকল ক্ষেত্রে। তো সেই সাইনগুলো আপনি দেখা শুরু করেছেন কিনা, সংস্কারের কোনো সুফল মানুষ পাওয়া শুরু করেছে কিনা, অল্প কথায় আপনাকে এই বক্তব্য নিয়ে শেষ করবো। যে আমি ইঙ্গিত দেখছি, এটা হচ্ছে যে এখন আসলে পরিবর্তনের সময় না, এখন হচ্ছে আগের যে ক্ষত সেটা শুকানোর সময়, শুকানোর পরে পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত হলে নতুন করে যদি ক্ষত তৈরি হয়, সেটিও তো এক ধরনের সংকট। সেটি শুকাতে আরো সময় লাগবে। ক্ষত নয়, কারণ আমি সেই ব্যাখ্যা আপনাকে দিচ্ছি, দেখার সময় নেই আমাদের। আমি ছোট করে যে আইন রাষ্ট্রকে এত বড় নিপীড়কের ভূমিকায় নিয়ে যায়, সেই আইন দিয়ে আমাদের গণমানুষের তেমন কিছু হবে না। আজকে আপনি আদালতে যেটা দেখছেন, সেটা তো আইনের কথা বলছেন। যারা এই ক্ষেত্রটা প্রস্তুত করেছেন তাদেরকে এটা দায় নেই।
ভবিষ্যতে যাতে কেউ এরকম ক্ষেত্র প্রস্তুত না করে সেটার জন্য একটা দৃষ্টান্ত হওয়া উচিত। আমি দুটো দিকে দেখছি, শুধু একটি না। একটা হচ্ছে এটা উচিত না, ওকে, কিন্তু উচিত এটা হলো কেন, কার কারণে হচ্ছে, সে দায়ী কার, ভবিষ্যতে এই ক্ষেত্রকে প্রস্তুত না করে। কিন্তু কিন্তু আগের সরকার তো এখন নাই, বা আগে সরকার এটা করতে বলে কিন্তু সে মানে নিন্দিত হয়েছে, ধিকৃত হয়েছে, তাকে চলে যেতে হয়েছে। আমি বলছি যে আমরা সেই সাইনগুলো, বাতাসগুলো, আমরা সুবাতাসগুলো দেখছি কিনা যে বিভিন্ন ক্ষেত্রে। এখন হচ্ছে মধ্যবর্তী সময়, এই সময় সেটা আমরা দেখব। আমরা যদি ব্লেম গেম করি যে আগের জন্য সবাই দায়ী, বা তার আগের সরকার কিন্তু সে কথা বলেছে, ট্যাগিং করি, তাহলে আসলে কোনো পরিবর্তন, সংস্কৃতি আগের সরকার ব্লেম করবে বিএনপিকে, বিএনপি ব্লেম করবে আওয়ামী লীগকে। এটা হচ্ছে মাঝখানে নো ম্যানস ল্যান্ড। এখানে এরকম কিছু মানে আপনি বলছেন আরো কিছু সময়, কিন্তু কতদিন পর্যন্ত এরকম যখন বিএনপি আসবে তখন ক্লেমের সময় হবে, বাট এখন নো ম্যানস ল্যান্ডে, এখন কিন্তু সেই মধ্য একটা। ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমাদের নানা রকম প্রশ্ন আছে, সেগুলো নিয়ে হয়তো আমরা যেতে পারলাম না। দর্শক, এই ছিল আজকের আয়োজন। আগামী আয়োজন দেখবেন বলে আশাবাদ জানাই এবং আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, শুভরাত্রি। ঠিক আছে।